আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আহ, আজকে আমাদের আলোচনা বিষয় কিডনি ডিজিজ এবং হোমিওপ্যাথিক থেরাপিউটিক। আজকে যারা ক্লাসে উপস্থিত আছেন সবাইকে শুভ সন্ধ্যা। এবং এই ক্লাসটা যেটার বিষয় হলো একটা আলোচনাটা কি, যে আমি আমার মতন করে বলছি কিন্তু তারপরে কোনো রিপ্লাই আসছে না, যে কোনো কোশ্চেন আসছে না বা আলোচনা হচ্ছে না যে এরপরে কি হতে পারে। সেই কারণে ঠিক আমার মনে হয় পুরো এটা কমপ্লিট হচ্ছে না। তাই পারস্পরিক আলোচনা, কারণ প্রত্যেকের কাছে কিছু না কিছু তথ্য থাকে যার মাধ্যমে আমরা শিখতে পারি, কোনো কিছু পয়েন্টস আসতে পারে। কারণ হোমিওপ্যাথি তো আর ছোটোখাটো বিষয় নয়, হোমিওপ্যাথি এত বড় জায়গা যে সবাই মিলে যদি আমরা একটা আলোচনার জায়গায় আসি তাহলে হোমিওপ্যাথি সম্পর্কে আমরা আরও বেশি জানতে পারবো এবং আমরা অনেক বেশি সেটাকে আমাদের ব্যবহারযোগ্য জায়গায় পরিণত করতে পারবো। কারণ এত কিছু আছে, সেই এত কিছুর মধ্যে আসল জিনিসটাকে খুঁজে বের করা, এইটাই হোমিওপ্যাথির আসল বিষয়। তো আজকে প্র্যাকটিস অফ মেডিসিনের কিডনি ডিজিজ, আমরা কিডনি ডিজিজ নিয়ে এর আগেও একবার আলোচনা করেছি। আর কিডনি ডিজিজ বলতে শুধু কিডনি কি কি রোগ হয় এই রকমটা বোঝায় না। কারণ প্র্যাকটিস অফ মেডিসিনে কিডনি ডিজিজ হলো তার জেনিটো ইউরিনারি সিস্টেম ডিসঅর্ডার, অথবা কোনো জায়গায় শুধু ইউরিনারি সিস্টেম ডিসঅর্ডার। তার মানে ইউরিনারি একটা সিস্টেম আমাদের ফিজিওলজিক্যাল বডিতে আছে এবং এই ইউরিনারি সিস্টেমটা যেহেতু আমাদের বডিতে আছে, এই সিস্টেমের মধ্যে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, সেই সমস্যাটা সেটা কিডনি হতে পারে, সেটা ইউরেটার হতে পারে, সেটা ইউরিনারি ব্লাডার হতে পারে। তাহলে এই তিনটেকে নিয়ে সমস্যা হতে পারে, এই তিনটেকে আলাদা আলাদা করে সমস্যা হতে পারে। তাহলে যখন এই সমস্যাটা একসাথে হচ্ছে বা আলাদা আলাদা করে হচ্ছে, তখন আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় যখন বলি যে ইউরিনারি সিস্টেম ডিসঅর্ডার, এবং কোনো বইতে আছে জেনিটো ইউরিনারি সিস্টেম তার ডিসঅর্ডার, তার সাথে জেনিটাল সিস্টেমটা, মেল জেনিটাল অ্যান্ড ফিমেল জেনিটাল সিস্টেমটা এর সাথে অ্যাড হয়ে যায়। আবার এর একটা প্যাথোলজিও আছে, শুধু প্র্যাকটিস অফ মেডিসিন, তার সাথে রিলেটেড কিছু প্যাথোলজিও আছে। তাহলে আমার
আমরা যখন একটা কেস দেখব, একটা পেশেন্ট, হ্যানিম্যান বলেছিলেন যে অ্যাজ এ হোল, তো প্র্যাকটিস অফ মেডিসিনের ক্ষেত্রেও সেই রকম অ্যাজ এ হোল আমরা যদি সেটাকে কম্পেয়ার করতে পারি। কারণ কখনো কখনো দেখি আমরা চোখ ফুলে গেছে, মুখ ফুলে গেছে, পাশের কেউ এসে বললো তোর কিডনিটা বোধহয় খারাপ হয়ে গেছে। তাহলে কি করে বুঝলো? তার মানে কিছু সিমটম আছে। তার মানে চোখ ফুলে গেলে, মুখ ফুলে গেলে যে কিডনির সমস্যা হবে, বেরোনারি সমস্যা হবে, কোনো মানে নেই। তো প্র্যাকটিস অফ মেডিসিনে সেখানে আবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, ডিডি, যে কেন কি কারণে হতে পারে সেটাকে আলাদা করা। তো এই রকম অনেক কিছু এক্সপ্লানেশন আছে। তা আগের দিন আমরা কতগুলো ডিজিজের কথা বলেছিলাম, যে ইউরোজেনিটাল ডিজিজ অথবা ইউরিনারি সিস্টেম ডিজিজ, তার মধ্যে কমন কিছু নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন। আমি জাস্ট নামগুলো কয়েকটা বলে রাখি, যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ডিজিজগুলোর নাম: অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিন্ড্রোম, acute urinary tract infection, chronic urinary tract infection, acute renal failure, chronic renal failure, urinary calculi, polycystic kidney disease, তো এইগুলো কমন কিছু, এছাড়াও অনেকগুলো ডিজিজ আছে। কমন কিছু ডিজিজ, যে ডিজিজগুলোকে আমরা কিডনি ডিজিজের মধ্যে ফেলতে পারি বা কিডনি ডিজিজের মধ্যে আছে। তাহলে আমি যখন কিডনি ডিজিজ এবং তার হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট বা হোমিওপ্যাথিক মেডিসিন এইগুলো নিয়ে যখন আলোচনা করব, ঠিক সেই রকম যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, সাপোজ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কি হয়, তার কি সাইন সিমটম আসছে। মেডিসিনের ভাষায় আমরা সাইন সিমটম বলি, ক্লিনিক্যাল ফিচার। সেই ক্লিনিক্যাল ফিচার, সাইন সিমটম কি আছে, তাহলে সেই সাইন সিমটম বা ক্লিনিক্যাল ফিচার, এই যে ফিচার, এই ক্লিনিক্যাল সিমটম, এই সাইন সিমটম, এইগুলোকে দেখে আমার প্র্যাকটিস, আমাদের যে মেটেরিয়া মেডিকা, সেই মেটেরিয়া মেডিকার যে সিমটম, যে মেডিসিনের সিমটম, তার সাথে আমাকে রিলেশন করতে হবে, তার সাথে কম্পেয়ার করতে হবে। এটা একটা ফ্যাক্টর। আবার আমরা যেমন অ্যাজ এ হোল একটা পেশেন্টের কেস টেকিং করি, সেই কেস টেকিং এর পয়েন্টগুলো যখন নেই, সেটা একটা ফ্যাক্টর। তাহলে এই যে দুটো ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরকে একটা জায়গায় আনা, তাহলে আমরা যদি এইভাবে করতে পারি, তাহলে একটা পেশেন্টকে ঠিক করতে পারবো। আমি একটা পেশেন্ট দেখলাম, তাহলে সেই পেশেন্টের যা ইন্ডিভিজুয়ালিটি আছে সেটা সেই মেডিসিনের ক্ষেত্রে হলো। তাহলে সেইটা অন্য কেউ দেখলে সেই মেডিসিন নাও আসতে পারে, তার ক্ষেত্রে সেই ইন্ডিভিজুয়ালিটি, তার ক্ষেত্রে সেই কেস টেকিং সেটা আলাদা হলো, এবং সে আরেকটা ক্লিনিক্যাল ফিচার পেলো। কারণ ক্লিনিক্যাল ফিচার আমরা একটা পেশেন্টকে দেখে পাই, একটা পেশেন্টকে অবজার্ভ করে পাই। তাহলে এই অবজারভেশন, প্রত্যেকের অবজারভেশনটাই আলাদা আলাদা অবজারভেশন হয়, সবার অবজারভেশন সমান হয় না। এবার তার মধ্যে থেকে যে ভালো অবজারভার হতে পারে, কেইন অবজারভার হতে পারে, সেই ঠিক করে ডায়াগনোসিস করতে পারে, সেই ঠিক করে মেডিসিনটা দিতে পারে। এই বেসিক কতগুলো ক্রাইটেরিয়া আছে প্র্যাকটিস অফ মেডিসিনের ক্ষেত্রে। আর মেটেরিয়া মেডিকাল কম্পারেটিভ যদি স্টাডি করি আমরা, তাহলে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাহলে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কি জিনিস, আমি ছোট করে কিছু পয়েন্ট বলে দিচ্ছি। যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেখানে একটা হিমাচুরিয়া হবে, একটা কন্ডিশন, একটা গ্লোমেরুলাইটিস কন্ডিশন। সেই কন্ডিশনটা কি হবে? একটা হিমাচুরিয়া হবে, প্রোটিনিউরিয়া হবে, একটু রক্ত বেরোবে, প্রোটিনটা বেরোবে ইউরিন থেকে, হাইপার টেনশন হবে, কখনো কখনো অলিগিউরিয়া হবে, ইডিমা হবে।
তাহলে এই যে কয়েকটা বেসিক পয়েন্ট, এই বেসিক পয়েন্ট আমাকে জানতে হবে। হেমাচুরিয়া হলো, রক্ত বেরোচ্ছে ইউরিন থেকে, আমি কি মেডিসিন দেবো? তাহলে সেই মেডিসিনটা দিতে গেলে আমার সেই জায়গাটা, ক্লিনিক্যাল ফিচারটা সেই জায়গায় আসতে হবে। তাহলে ক্লিনিক্যাল ফিচারটা কি? সেই ক্লিনিক্যাল ফিচার যে একটা অ্যাকিউট গ্লোমেরুলাইটিস পেশেন্ট, তার ক্লিনিক্যাল ফিচার, তার সাইন সিমটম মিলে হলো তার ক্লিনিক্যাল ফিচার। সেই সাইন সিমটমের ক্ষেত্রে আমরা যদি পেশেন্টকে আলাদা আলাদা করতে পারি, তাহলে এর ক্ষেত্রে সাইন সিমটম কি হবে? অ্যাকিউট গ্লোমেরুলাইটিস, আইটিস, এখানে ইনফ্লামেটরি চেঞ্জ হচ্ছে একটা, আইটিস একটা ইনফ্লামেটরি চেঞ্জ হচ্ছে। তাহলে আইটিসের ক্ষেত্রে যদি ইনফ্লামেটরি চেঞ্জ হয়, সেই ইনফ্লামেটরি চেঞ্জের ক্ষেত্রে, এবং আমরা বলছি অ্যাকিউট গ্লোমেরুলাইটিস, অ্যাকিউট কন্ডিশন, আমাদের ডিজিজ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডিজিজ যেমন আছে, তাহলে অ্যাকিউট কন্ডিশন। তাহলে ক্লিনিক্যাল ফিচারের সিমটমের ক্ষেত্রে যে আমরা অনসেট ধরি, হঠাৎ করে হলো, অনসেট সাডেন, এবং সোয়েলিং অফ দ্য ফেস, এই যে বললাম মুখটা ফুলে গেল, সোয়েলিং অফ দ্য ফেস। এই সোয়েলিং অফ দ্য ফেস কোথায় হচ্ছে? সোয়েলিং অফ দ্য ফেস, সোয়েলিং অফ দ্য ফেস ইন দ্য মর্নিং টাইমে, তাহলে একটা ইন্ডিকেশন, মর্নিং টাইমে সোয়েলিং অফ দ্য ফেস হলো। নেক্সট হচ্ছে গ্র্যাজুয়ালি সোয়েলিং অফ দ্য হোল বডি, গ্র্যাজুয়ালি সোয়েলিং অফ দ্য হোল বডি, তাহলে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। অলিগিউরিয়া, ইউরিনটা কমে যাচ্ছে, অর্থাৎ ইউরিন যে পাস হচ্ছে সেই ইউরিন পাস হওয়াটা কমে যাচ্ছে, অলিগিউরিয়া, ইউরিনটা কম হচ্ছে। হেমাচুরিয়া, এবং তার সাথে একটা ফিভার, গায়ে গরম গরম ফিভার ভাব থাকছে, এবং পেশেন্টের ক্ষেত্রে নসিয়া থাকছে, ভমিটিং থাকছে, কনস্টিপেশন থাকে, এবং ডিপসনিয়া থাকে। তাহলে এই সিমটমগুলো আমরা একটা পেশেন্টকে পেতে পারি, এবং সেই পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা তার সাইন দেখি, সাইন হচ্ছে পেশেন্টকে যখন আমরা এক্সামিনেশন করব, প্রত্যেকটা পেশেন্টকে এক্সামিনেশন করা উচিত। তো এক্সামিনেশন করব, সেই এক্সামিনেশনের যে পয়েন্টগুলি পাবো, দ্যাট ইজ সাইন। তাহলে সাইন যদি আমরা দেখি, সেই সাইনটা কি সাইন পাবো? বললাম টেম্পারেচার, একটা ফিভার থাকবে, একটা মাইল্ড একটা ফিভার, তো টেম্পারেচারটা থাকবে, সে টেম্পারেচারটা আমাদের দেখতে হবে মেজারমেন্ট করে কতটা টেম্পারেচার থাকে। তার পালস কীরকম থাকবে? জেনারেলি অ্যাকিউট গ্লোমেরুলাইটিসের পালসের ক্ষেত্রে পালস একটু র্যাপিড টাইপের পালস হয়, যদি আমরা পালসে হাত দিয়ে দেখি তার পালসটা একটু র্যাপিড টাইপের হবে। আবার ব্লাড প্রেশার যদি দেখা হয়, এগুলো কমন তো, ব্লাড প্রেশার যদি হয় তার ফেস যদি সোয়েলিং হয়, দ্যাট ফেস হচ্ছে পাফি ফেস, অর্থাৎ ফেসটা সোয়েলিং ভাব থাকবে, তাকে বলি আমরা পাফি ফেস। আর কি? পিটিং টাইপ অফ ইডিমা বলি, অর্থাৎ ওখানে একটা পিটিং টাইপ অফ ইডিমা দেখতে পাওয়া যাবে, পিটিং টাইপ অফ ইডিমা দেখতে পাওয়া যাবে। নেক্সট যদি দেখি আমরা তার রেনাল অ্যাঙ্গেল, অর্থাৎ ব্যাকে একটা পেন থাকবে, রেনাল অ্যাঙ্গেল পেছনের দিকে ব্যাকে একটা পেন থাকবে, এবং এই পেনটা যখনই পেশেন্টকে আমরা প্যালপেট করতে যাব, রেনাল অ্যাঙ্গেলে প্যালপেট করব, সে রেনাল অ্যাঙ্গেলে প্যালপেট করার সময় পেশেন্ট ফিলিং দ্য পেন, দ্যাট ইজ টেন্ডারনেস। ওকে, দেন টনসিল এনলার্জমেন্ট থাকবে, টনসিল সোয়েলিং থাকবে, টনসিলাইটিস থাকবে, বা হিস্ট্রি অফ ক্রনিক টনসিলাইটিস থাকবে। এবং এই যে সাইনগুলো আমরা পেলাম, তাহলে সিমটম পেলাম, একটা সাইন পেলাম, তাহলে এই সাইন সিমটমটাকে নেওয়ার পর আমরা একটা মেডিসিনের জায়গায়, সিলেকশনের জায়গায় আসতে পারি। জেনারেলি এখানে যে সমস্ত মেডিসিনগুলো হতে পারে সম্ভাব্য, কারণ হোমিওপ্যাথিতে এইরকমই সাইন সিমটম যে ধরনের আসবে, এবং তার সাথে ক্লিনিক্যাল ফিচার রিলেটেড করে মেডিসিন সিলেকশন করা হয়, ইন্ডিভিজুয়াল মেডিসিন সিলেকশন হয়। তো সম্ভাব্য যে মেডিসিনগুলো আছে, সাইলেশিয়া আছে, আর কোনো ক্ষেত্রে কনস্টিটিউশনালি সালফার দেওয়া যেতে পারে। এছাড়াও ক্লিনিক্যাল যদি আমরা ক্লিনিক্যাল কন্ডিশনগুলো দেখি, সেই ক্লিনিক্যাল কন্ডিশনগুলোর মধ্যে এটা হতে পারে যে এপিস, অ্যাপোসাইনাম, আর্সেনিকাম অ্যালবাম, ক্যান্থারিস, এই মেডিসিনগুলো আমরা ব্যবহার করতে পারি। এইবার এখানে একটা প্রশ্ন হলো যে এতগুলো মেডিসিন
এই এতগুলো মেডিসিনের মধ্যে কোন মেডিসিনটাকে আমরা জেনারেলি আমরা ইউজ করতে পারি, এবং এই প্রত্যেকটা মেডিসিনের সাথে কার কার কী রকমের সম্পর্ক আছে। তাহলে এই যে সম্পর্কগুলো তৈরি হয়, এই সম্পর্কগুলো কিভাবে তৈরি হচ্ছে? এই সম্পর্কগুলো তৈরি হচ্ছে এইরকম করে যে প্রত্যেকটা মেডিসিনের একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে, অর্থাৎ ক্লিনিক্যাল ফ্যাক্টর আছে। তো ক্লিনিক্যাল ফ্যাক্টর বা ক্লিনিক্যাল কন্ডিশন অফ মেডিসিন, সেটাকে উপর ডিপেন্ড করে আমার এই মেডিসিনগুলো সিলেকশন করতে হয়। যেরকম আমরা যদি আলোচনা করি যে ব্রাইটা কার্ভ, তো ব্রাইটা কার্ভ ইন্ডিকেটেড কিসে ইন্ডিকেট করব? আমরা জেনারেলি ইন্ডিকেট করা হয় ইনফেন্সি অ্যান্ড ওল্ড এজ। তাহলে ওল্ড এজ বা ইনফেন্সি বাচ্চাদের ক্ষেত্রে যদি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের কোনো কন্ডিশন বা সাইন সিমটম আসে, সেক্ষেত্রে আমরা ইন্ডিকেট করতে পারি। এবং এর ইন্ডিকেট করার ক্ষেত্রে আমাদের যখনই আমরা একটা সিলেকশনের জায়গায় যাই, সেখানে একটা মেন্টাল সিমটম একটা বড় ফ্যাক্টর থাকে, এবং এই মেন্টাল সিমটমের সাথে আমি এত কিছু ডিসকাস করতে গেলে একটা মেডিসিনের অনেক সময় লেগে যাবে। তো আমি শুধুমাত্র যে ইউরিনারি সিমটম যে কী ধরনের হতে পারে, কারণ ইউরিন, আমি একটা প্যাথোলজি ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা তার ইউরিনের বিভিন্ন রকমের টেস্ট হয়, তার মধ্যে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। সেই রুটিন এক্সামিনেশন অফ ইউরিনের মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, একটা কেমিক্যাল এক্সামিনেশন, একটা মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আছে কালার আছে, কোয়ান্টিটি আছে, ওডার আছে, অর্থাৎ সেই ইউরিনটার কালার কি রকম হবে। সেই কালারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিফারেন্ট টাইপ অফ কালার অফ ইউরিন হয়। ইউরিন একটা ইয়েলিশ ইউরিন হয়, রেডিশ ইউরিন হয়, হোয়াইটিশ ইউরিন হয়। তাহলে এই যে বিভিন্ন কালারের ইউরিন আছে, তার এই ইউরিনের কালারগুলোর একটা ক্লিনিক্যাল ফ্যাক্টর আছে। ঠিক সেই রকম আমরা যদি এই প্রত্যেকটা মেডিসিনকে আলোচনা করি শুধুমাত্র কিডনি ডিজিজ রিলেটেড, সেখানে আমরা দেখতে পাবো যে ইউরিনটা কি ধরনের ইউরিন হতে পারে। তাহলে এই যে ইউরিন, যদি আমরা ব্রাইটা কার্ভের ক্ষেত্রে দেখি, এই ব্রাইটা কার্ভের ক্ষেত্রে যে ইউরিনটা জেনারেলি হয় যে ইউরিন এভরি টাইম পেশেন্ট ইউরিনেট, অর্থাৎ পেশেন্টের একটা ইউরিনেশন হওয়ার একটা সবসময় টেন্ডেন্সি থাকে, যে মনে হবে যেন বারবার ধরে সে ইউরিন করতে যাচ্ছে। তাহলে এই যে বারবার ধরে ইউরিন করতে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তাহলে এইটা হলেই আমি ব্রাইটা কার্ভ দেবো এইরকম কথাটা নয়, কিন্তু এর একটা ক্লিনিক্যাল কন্ডিশন এইটা। এবার এরপরে এর সাথে সাথে কতগুলো ক্লিনিক্যাল কন্ডিশন আমাদের বের করতে হবে। নেক্সট, যেমন যে কিছু পেশেন্ট এসে বলে যে পাইলস আছে কারো, তাহলে একটা পাইলসের একটা কন্ডিশন আছে তার, অর্থাৎ পাইলস অনেকদিন ধরে পাইলস আছে, এবং যখন সে ইউরিন করতে যায়, ইউরিন করার সময় পাইলসটা বাইরে বেরিয়ে আসে। তাহলে তার সাথে একটা বার্নিং সেন্সেশন অফ ইউরিন করার সময় একটা বার্নিং সেন্সেশন হচ্ছে। তাহলে এই একটা কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন, কিন্তু এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন বা ক্লিনিক্যাল ফ্যাক্টর। তাহলে এই ক্লিনিক্যাল ফ্যাক্টর বা ক্লিনিক্যাল কন্ডিশন, সেই কন্ডিশনটার ওপরে ডিপেন্ড করছে এই মেডিসিনটা। নেক্সট যেটা হচ্ছে যে এখানে একটা কালার হয় ইউরিনের, ডার্ক ব্রাউন ইউরিন কালার এবং স্ক্যান্টি ইউরিনেশন। আমরা ওই সিমটমে বলেছি, সিমটমের ক্ষেত্রে বলেছি যে ইউরিন কীরকম হয়। ইউরিনটা একটু কম ইউরিন হয়, অলিগিউরিয়া হয়। আবার ব্রাইটা কার্ভে বলছে স্ক্যান্টি ইউরিনেশন।
তার মানে প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় হলো যে অলিগিউরিয়া, আর ব্রাইটাকার্ব মেটেরিয়াল ভাষায় সেটা হয়ে গেল স্ক্যান্টি ইউরিনেশন। তাহলে স্ক্যান্টি ইউরিনেশন হচ্ছে এবং ডার্ক ব্রাউন কালার হচ্ছে। আমি বললাম প্যাথোলজিতে যে প্যাথোলজিক্যাল যদি এক্সামিনেশন, তার মানে এখানে প্যাথোলজিক্যাল রিলেশন আসতে হবে, যে প্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমি যদি করি, রুটিন এক্সামিনেশন, প্লেন রুটিন এক্সামিনেশন অফ দ্য ইউরিন, তাকে তিনটে পার্টে ভাগ করি, একটা ফিজিক্যাল এক্সামিনেশন, একটা কেমিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক্যাল। তাহলে সেই ফিজিক্যাল এক্সামিনেশনের বললাম কালার, তো ডিফারেন্ট কালার। তাহলে এখানে ব্রাইটাকার্পের যে ইউরিন, সেই ইউরিনের কালার বললাম ডার্ক ব্রাউন কালার অ্যান্ড স্ক্যান্টি ইউরিনেশন, এবং ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। ওই প্রথম পয়েন্টটা বললাম ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। এরপর এর সাথে কিছু কিছু মেন্টাল সিমটম অ্যাড হবে, কিন্তু এই ক্লিনিক্যাল কন্ডিশন ব্রাইটাকার্বের সাথে প্র্যাকটিস অফ মেডিসিনের একটা রিলেশন আছে। আবার আমরা যদি দেখি যে সরিনাম তো একটা বড় মেডিসিন, সরিনাম তো একটা বড় মেডিসিন, অর্থাৎ থেরাপিউটিক যদি রেমেডি হিসেবে ধরি আমরা, এখানে একটা সোরিক ম্যানিফেস্টেশন আছে। সেই হিসেবে সোরিক, সোরা এইসব নিয়ে অনেক কিছু মাসবাটিক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে অনেক ডেসক্রিপশন আছে। আমি ওই ডেসক্রিপশনে যাচ্ছি না, আমি শুধু একটা ছোট ডেসক্রিপশনে যাচ্ছি যেটা প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে রিলেটেড আছে। যেমন সরিনাম একটা নোসোর্স অফ সোরা, তাহলে নোসোর্স অফ সোরা, এই সোরা নোসোর্সের থেকে সরিনাম। তাহলে সরিনাম যখন আমরা দিচ্ছি, কি কন্ডিশনে সরিনামটা দেব, পেশেন্টের কোন কন্ডিশন থাকতে পারে? প্রস্টেটিক ডিসচার্জ অফ প্রস্টেটিক ফ্লুইড বিফোর মিস্চুরেশন। কোনো পেশেন্ট এসে বলল যে আমি টয়লেট করতে যাচ্ছি বা আমি ইউরিনেশন করতে যাচ্ছি, তার আগে একটা সাদা কিছু পড়লো, তাহলে হোয়াইট ডিসচার্জের মতন কিছু পড়লো। তার মানেটা কি হলো? আমরা যদি ক্লিনিক্যাল কন্ডিশনে দেখি, ডিসচার্জ অফ প্রস্টেটিক ফ্লুইড বিফোর মিস্চুরেশন, তাহলে একটা কন্ডিশন তৈরি হলো, ক্লিনিক্যাল কন্ডিশন। এবং ইউরিন যখন হয় ইউরিন ডিসচার্জ অফ ফিউ ড্রপ, অর্থাৎ কোনো ক্ষেত্রে পেশেন্টের ইউরিনটা ড্রপ বাই ড্রপ হয়, এবং ফ্রিকোয়েন্ট ইউরিনেশন অ্যাট নাইট অ্যান্ড এখানে আবার ইউরিনের কোয়ালিটি কীরকম হয়? ইউরিনের কোয়ালিটি, ইউরিন হ্যাজ এ রেড সেডিমেন্টেশন অ্যান্ড পেলিকল অফ ফ্যাট। তাহলে ইউরিনের মধ্যে একটা সেডিমেন্ট থাকবে, সেই সেডিমেন্টটা হচ্ছে রেড সেডিমেন্টেশন থাকবে, এন্ড পেলিকল অফ ফ্যাট গ্লোবিউলস গুলো ইউরিনের সাথে বাইরে বেরিয়ে আসবে। সেই কারণে যদি আমরা ওই রিপোর্ট আবার দেখি, যে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন যেটা নিয়ে আলোচনা করছিলাম, তার রিপোর্ট যদি আবার দেখি, সেখানে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের মধ্যে লেখা থাকবে যে ফ্যাট গ্লোবিউলস প্রেজেন্ট। তাহলে কিরকম একটার সাথে একটা রিলেশন, যে রিলেশন করে কিন্তু আমরা মেডিসিনকে, কারণ মেটেরিয়াল মধ্যে সব কিছু দেওয়া আছে, আমরা আমাদের মতন করে খুঁজতে হবে, এবং সেই খোঁজাটা অবশ্যই সাইন্টিফিক্যালি হতে হবে, না হলে কিন্তু আমরা কোনোটাই খুঁজে পাবো। আমরা যদি ওই বুঝে নিই যে রেড সেডিমেন্টেশন হচ্ছে, কেন রেড সেডিমেন্টেশন হচ্ছে সেটাকে এক্সপ্লেইন করলাম না, তাহলে হবে না। কারণ ব্রাইটাকার্বে বললাম এক ধরনের, যে ব্রাইটাকার্বে যখন আমরা ইউরিন বললাম ডার্ক ব্রাউন ইউরিন এবং স্ক্যান্টি ইউরিন। আবার যদি সরিনামে আমরা দেখি, সরিনামে রেড সেডিমেন্টেড ইউরিন, তার সাথে পেলিকল অফ ফ্যাট। তাহলে এই যে ডিভাইডেড হয়ে গেল, এখানে ইউরিনারি ক্যারেক্টারটা ডিভাইডেড হয়ে গেল। আবার নেক্সট যদি আসি, নেক্সট মেডিসিন হলো সাইলিশিয়া। এবং এই সাইলিশিয়া মেডিসিনটা আমরা কোন ক্লিনিক্যাল কন্ডিশনে ভাবতে পারি? ক্লিনিক্যাল কন্ডিশনে ভাবতে পারি যে ফ্রিকোয়েন্টলি ইউরিনেশন হচ্ছে, কখনো কখনো এমনি বেরিয়ে যাচ্ছে, এমিশন হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো এমিশন হচ্ছে ফ্রিকোয়েন্টলি বাট স্ক্যান্টি, অনেক সময় আমরা বলি যে ড্রপ করে সবসময় বেরিয়ে যাচ্ছে। পেশেন্ট এসে বলছে যে ড্রপ করে সবসময় বেরিয়ে যাচ্ছে। এখানে
এই যে এরকম হচ্ছে, অনেক সময় নাইট ওয়েটিং অর্থাৎ রাত্রিবেলা বিছানাতেও এরকম করে হয়ে যাচ্ছে, ইউরিনেশনটাও হয়ে যাচ্ছে। তাহলে এই একটা প্রবলেম। তাহলে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে ক্লিনিক্যাল ফিচার তার সাথে রিলেটেড, এখানে রেডিশ স্যান্ড অর ইয়েলো, রেডিশ স্যান্ড অর ইয়েলো টাইপ অফ সেডিমেন্টেশন ইউরিন এখানে দেখতে পাওয়া যায়। এবং এখানে আরেকটা কন্ডিশনের জন্য ডেভেলপ করে, যেটাকে বলি আমরা স্ট্রিকচার অফ ইউরেথ্রাল স্ট্রিকচার। সেখানে রিটেনশন অফ ইউরিন হয়, ইউরিনটা ঠিক মতন ক্লিয়ার হতে পারবে না। সেই কারণে ওই যে ড্রপ বাই ড্রপ হচ্ছে যেটা বললাম আমরা, সেটা ইউরিনটা পুরোটা ক্লিয়ার হতে পারে না বলে সেটাকে তখন হয় ড্রপ বাই ড্রপ এমিশন হচ্ছে। এবং এই ড্রপ বাই ড্রপ এমিশনের জন্য তারপরে ইউরিনটা ক্লিয়ার হতে পারে না, এবং সেখানটায় আমরা সাইলেশিয়ার কথা ভাবতে পারি। এরপরে আর একটা গ্রেট মেডিসিন যেটাকে বললাম সেটা হচ্ছে এপিস মেলিফিকা। তো এপিস মেলিফিকা যেটা এপিসটা আমরা ইউজ করি ইউরিনারি কোনো কন্ডিশনের জন্য, তার ক্ষেত্রে সেক্ষেত্রে স্পেশালি যেটা ব্যবহার করা হয় অ্যাপসেস এবং কিডনি ব্লাইট ডিজিজ, যেটাকে আমরা ইউজ করি সাধারণত। এবং এই যে এপিসের ক্ষেত্রে যেটা হয়, কিডনির ক্ষেত্রে কিডনি রিলেটেড যে সিমটম যেটা হয় সেটা হচ্ছে বার্নিং সোরনেস ওয়েন ইউরিনেটিং, তাহলে এই বার্নিং সোরনেস ওয়েন ইউরিনেটিং এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে ওই আমরা বললাম যখন সাইনটা দেখি আমরা কোনো পেশেন্টের ক্ষেত্রে, রেনাল অ্যাঙ্গেল মে বি টেন্ডার, এটা বললাম। তো এপিসের একটা সিমটম আছে পেন ইন রিজিয়ন অফ কিডনি, অন প্রেশার। আমি প্র্যাকটিস অফ মেডিসিনের যে সাইন বলেছিলাম, রেনাল অ্যাঙ্গেল টেন্ডার, মেবি টেন্ডার, রেনাল অ্যাঙ্গেল যদি প্যালপেট করি পেশেন্ট ফিল করবে পেইন, দ্যাট ইজ টেন্ডার। সিমিলারলি এপিসে যদি সিমটম দেখি পেইন ইন রিজিয়ন অফ দ্য কিডনি ওয়েন দ্য প্রেশার অর্থাৎ কিডনি রিজিয়নে যদি প্রেশার দেওয়া হয় তাহলে পেন সেন্সেশন অফ পেশেন্ট কিন্তু পেন সেন্সেশনটা বুঝতে পারবে। তাহলে এই পেন সেন্সেশনটা যখন বুঝতে পারছে, তাহলে এই পেন সেন্সেশন তার সাথে থাকছে বার্নিং সেন্সেশন এবং সোরনেস ওয়েন ইউরিনেটিং যখন হচ্ছে তখন বার্নিং অ্যান্ড সোরনেস একটা কন্ডিশন থাকছে। আর একটা কি থাকছে, ফ্রিকোয়েন্ট ডিজায়ার with passage of only a few drops, frequent desire থাকবে। এই frequent desire ক্ষেত্রে যে ইউরিন যে স্ক্যান্টি হচ্ছে হাই কালার্ড ইউরিন, এবং তার সাথে একটা রিলেটেড থাকে যে ফ্রিকোয়েন্ট ডিজায়ার অফ ইউরিন থাকছে এবং তার সাথে রিলেটেড হচ্ছে থার্স্টলেসনেস। এবং এই পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় অ্যালবুমিনুরিয়া, ওই অ্যালবুমিনুরিয়া আমি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে ইন্ট্রোডাকশনে কন্ডিশন বলেছিলাম, ইট ইজ এ কন্ডিশন ক্যারেক্টারিস্টিক্স বাই সাডেন অনসেট অফ দ্য মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া। এই প্রোটিনিউরিয়ার একটা হচ্ছে অ্যালবুমিনুরিয়া, কারণ অ্যালবুমিন ইজ এ টাইপ অফ এ প্রোটিন। এই অ্যালবুমিনটা তখন বেরিয়ে যায়, সেটা হচ্ছে এপিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এপিস মেলিফিকা, তার মধ্যে অ্যালবুমিনুরিয়া অর্থাৎ অ্যালবুমিন সেখান থেকে বেরোতে পারে, সাদা প্রোটিন, হোয়াইট প্রোটিন সেটা বেরোয়, সেটা হচ্ছে অ্যালবুমিনুরিয়া। তাহলে এই রকম ক্লিনিক্যাল কন্ডিশনগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড আছে, এবং এই যে রিলেশনটা তৈরি হয় এই রিলেশনটার সাথে আমরা ক্লিনিক্যাল ফিচারটাকে কম্পেয়ার করে মেডিসিনটা দিতে পারি। অ্যাপোসাইনাম একটা ভালো মেডিসিন, সেই অ্যাপোসাইনাম মেডিসিনটা জেনারেলি কখন দেব আমরা? অ্যাপোসাইনাম মেডিসিন হচ্ছে ইউরিনারি অর্গ্যানের ক্ষেত্রে বা ইউরিনের কি কন্ডিশন থাকবে, অ্যাপোসাইনামের ক্ষেত্রে ইউরিন কিন্তু স্ক্যান্টি থাকবে। এবং ইউরিন স্ক্যান্টি থাকবে, এখানে একটা পিকুলিয়ার সিমটম আছে।
ইউরিন স্ক্যানিটি থাকবে, বা যেটুখানি ইউরিনটা হবে সেটা ফ্রি ফ্লো হবে, মানে মনে হবে যেন যেমন তেল তেল বেরিয়ে যায়, অয়েল ইজিলি সিক্রিশন হচ্ছে, বা অয়েল যেরকম বেরিয়ে যায় বা তেল যেরকম বেরিয়ে যায়, পেশেন্ট সেরকম একটা সেন্সেশন মনে হবে অ্যাপোসাইনামের ক্ষেত্রে। তাহলে ইউরিন হবে স্ক্যান্টি, কিন্তু এই স্ক্যান্টির মধ্যে যেটুখানি ইউরিনটা তার পাস করবে সেই ইউরিনটা মনে হবে যেন ইজিলি সে বেরিয়ে গেল। এটা হচ্ছে অ্যাপোসাইনামের ক্যারেক্টারিস্টিক্স। এবং এই অ্যাপোসাইনামের ক্ষেত্রে একটা সিভিয়ার পেইন হয়। সেই পেনটা আগে বললাম এপিসের ক্ষেত্রে পেনটা বললাম যে রেনাল অ্যাঙ্গেলে পেন, ইটস মে বি টেন্ডার, রেনাল অ্যাঙ্গেলে পেন। আর অ্যাপোসাইনামের ক্ষেত্রে পেনটা হয় সিভিয়ার এক্সপালসিভ পেন। কোথায় হয়? ইউরিনারি ব্লাডারে। তাহলে ইউরিনারি ব্লাডারে একটা সিভিয়ার এক্সপালসিভ পেন হয়। এবং ইউরিন ইনভলিন্টারি আর রিল্যাক্স স্পিংটার, ওই ইউরিনারি যে স্পিংটার আছে সেই স্পিংটার রিল্যাক্সড হওয়ার ফলে ইনভলিন্টারি ইউরিন হতে পারে, এবং ইউরিনের কালার হয় লাইট প্রফিউজ লাইট কালার ইউরিন। এখানে কোনো সেডিমেন্টেশন থাকে না, তাহলে এই যে আমরা আলোচনা করলাম এই মেডিসিনগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে মেডিসিনগুলোর প্রত্যেকটার একটা করে ইন্ডিভিজুয়ালিটি আছে। তাহলে আমি শুধুমাত্র পেশেন্ট ইন্ডিভিজুয়ালিটা করলে তো হবে না, পেশেন্ট ইন্ডিভিজুয়ালিটি, মেডিসিন ইন্ডিভিজুয়ালিটি করে আমাদের মেডিসিনগুলো সিলেকশন করতে হয়। নেক্সট হচ্ছে যে ক্যান্থারিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের একটা ভালো মেডিসিন হচ্ছে ক্যান্থারিসের ক্ষেত্রে রিটেনশন অফ ইউরিন হচ্ছে ইউরিনটা ব্যাকফ্লো হবে, ইউরিনটা ক্লিয়ার হবে না। তাহলে ইউরিনটা যদি ক্লিয়ার না হয়, ইউরিনটা যদি ব্যাকফ্লো হয়, তাহলে ইউরিনটা কম হবে, স্ক্যান্টি ইউরিনেশন হবে। ওই স্ট্রিকচার ইউরেথ্রা, এর আগে আলোচনা করলাম স্ট্রিকচার ইউরেথ্রা, তাতেও রিটেনশন অফ ইউরিন হয়। তো ক্যান্থারিস যে মেডিসিনটা আমাদের আছে সেখানে রিটেনশন অফ ইউরিন উইথ একটা পেন সেন্সেশন হয়, রিটেনশন অফ ইউরিন উইথ একটা পেন সেন্সেশন হয়। দ্য পেইনটাকে বলা হয় ক্র্যাম্পিং পেইন। দ্যাট পেইন ইজ দ্য ক্র্যাম্পিং টাইপ অফ পেইন। এখানে একটা ক্র্যাম্পিং টাইপ অফ পেইন হয়, এবং সেই পেনটা কোথায় হয়? ব্লাডারে হয়, ইউরিনারি ব্লাডারে হয়। তাহলে এই যে অ্যাপোসাইলামের ক্ষেত্রেও ব্লাডারে পেন হয়। অ্যাপোসাইলামের ক্ষেত্রে পেনটা কিরকম হচ্ছে? সিভিয়ার এক্সপালসিভ পেইন ইন ব্লাডার। আবার ক্যান্থারিসের ক্ষেত্রে যে পেনটা হচ্ছে সেই পেনটা বললাম যে ক্র্যাম্প লাইক পেইন ইন দ্য ব্লাডার। তাহলে দুটো পেনের ক্যারেক্টার কিন্তু আলাদা হয়ে গেল, আবার ইউরিনটা যেটা বললাম, ইউরিনটা স্ক্যান্টি, এবার অ্যাপোসাইলামেও স্ক্যান্টি, ক্যান্থারিসেও স্ক্যান্টি। বাট ক্যান্থারিসের ক্ষেত্রে রিটেনশন অফ ইউরিন হচ্ছে, ওকে। আবার ক্যান্থারিসের যে ইউরিন, সেই ক্যান্থারিসের ইউরিন সাধারণত পেল ইয়েলো আর কখনো কখনো ডিপ রেড কালার। ওই যে হেমাচুরিয়ার কথা বললাম যে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, এই মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া হলে হালকা রেড হবে, আর ডিপ রেড কালার যদি হয় তাহলে ব্লাডটা একটু বেশি বেরোবে, মানে হিমোগ্লোবিনটা বেশি থাকবে বা আরবিসি বেশি থাকবে, হিমোগ্লোবিন না, আরবিসিটা একটু বেশি থাকবে, তার জন্য ডিপ রেড কালার হলো। তাহলে এখানে হলো লাইট কালার ইউরিন, নো সেডিমেন্টেশন অ্যাপোসাইলামের ক্ষেত্রে, রাইট কালার ইউরিন উইথ নো সেডিমেন্টেশন একটা। আর 2 নম্বর হচ্ছে যে ক্যান্থারিসের ক্ষেত্রে ইউরিনের কালার হচ্ছে ইয়েলো হবে এবং ডিপ রেড কালার হবে। এখানে কখনো কখনো রেড কালার সেডিমেন্টেশনও দেখা যেতে পারে। এবং এই যে কোনো পেশেন্টের ক্ষেত্রে ক্যান্থারিসের যে ক্লিনিক্যাল ফিচার, সেই ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী দেখা যায় তাহলে এমিশন অফ ব্লাড ড্রপ বাই ড্রপ, মানে ইউরিনটা হচ্ছে, ইউরিনের সাথেও ব্লাড ড্রপ বাই ড্রপ পড়তে পারে। হলো, এটা হলো ক্যান্থারিসের ক্লিনিক্যাল কন্ডিশন, একটা মেডিসিনের একটা ক্লিনিক্যাল কন্ডিশন। তো এইগুলো হলো
সাধারণত এই মেডিসিনগুলো জেনারেলি আমরা ইউজ করতে পারি, আর একটা কমন মেডিসিন আমরা ইউজ করি, সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। খুব নোন মেডিসিন একটা, কিন্তু ইউরিনারি সিমটমের ক্ষেত্রে বা ইউরিনারি কন্ডিশনের ক্ষেত্রে আমরা আর্সেনিককে খুব ইজিলি ইউজ করতে পারি। কারণ আর্সেনিকের ক্ষেত্রে আছে ইউরিনারি রিটেনশন অফ ইউরিন। এই রিটেনশন অফ ইউরিন, এই যে রিটেনশন অফ ইউরিনটা হয়, কেন হয় এখানে, মানে দেখুন, আমরা বললাম ক্যান্থারিসের ক্ষেত্রে রিটেনশন অফ ইউরিন হচ্ছে এবং ক্র্যাম্পিং লাইন পেইন ইন দ্য ব্লাডার হলো। আবার এখানেও অ্যাপোসাইলামের ক্ষেত্রেও কিন্তু একটা ব্লাডারের কন্ডিশন, সিভিয়ার এক্সপালসিভ পেইন হচ্ছে ব্লাডার। আর আর্সেনিকের ক্ষেত্রে প্যারালাইসিস অফ দ্য ব্লাডার, ইউরিনারি ব্লাডার। তাহলে এই আর্সেনিকের ক্ষেত্রে যখন প্যারালাইসিস অফ ইউরিনারি ব্লাডার হচ্ছে, তখন কি হয়, রিটেনশন অফ ইউরিন। তাহলে একটা স্ট্রিকচার একটা ইউরেথ্রা, সেখানে রিটেনশন হলো, আর এখানে রিটেনশন হচ্ছে কেন, প্যারালাইসিস অফ দ্য ব্লাডার, ইউরিনারি ব্লাডারটা প্যারালাইজড হয়ে গেল, তার জন্য রিটেনশন হলো, সেটা হচ্ছে আর্সেনিক। তাহলে কোথায় ক্লিনিক্যাল ফিচারগুলো আলাদা হচ্ছে, মেডিসিনের ক্লিনিক্যাল ফিচার আলাদা হচ্ছে, প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লিনিক্যাল ফিচার অর্থাৎ মেটেরিয়াল ক্লিনিক্যাল ফিচার আলাদা হচ্ছে, আর প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে রিলেশন কীরকম আসছে। নেক্সট হচ্ছে, যখনই এই ব্লাডারটা প্যারালাইজড হয়ে গেল আর্সেনিকের সিমটমের মধ্যে, তখন কিন্তু এই ফ্রিকোয়েন্ট মিচুরেশন হবে। হলো অর্থাৎ বারবার ধরে ইউরিনেশন হবে, এবং এই ইউরিনেশনটা রাতেও হতে পারে, দিনেও হতে পারে, যখন খুশি হতে পারে, কারণ ব্লাডারটা তো প্যারালাইসিস হয়ে আছে। এবং এখানে যেটা হয়, স্ক্যান্টি ইউরিন, এবং এখানে ইউরিনটা মানে আর্সেনিকের ইউরিনের কালার হচ্ছে ডিপ ইয়েলো কালার। হলো ডিপ ইয়েলো কালার, এবং এখানে একটা সেডিমেন্ট থাকে, সেটা হচ্ছে ইউরিনারি মিউকাস সেডিমেন্ট। এই ইউরিনারি মিউকাস সেডিমেন্ট যেটা থাকে, এই সেডিমেন্টটা দেখে আর্সেনিকটাকে আমরা ভাবতে পারি। এবং ইনভলেন্টারি ডিসচার্জ অফ বার্নিং ইউরিন, তার মানে একটা পেশেন্ট তার সাইন সিমটম বলছে, আর ইউরিনের ক্যারেক্টারিস্টিক কিন্তু পেশেন্ট ক্লিয়ারলি বলতে পারছে না। পেশেন্টকে যদি আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন প্যাথোলজিক্যালি করাই, সেই প্যাথোলজিতেই লেখা থাকবে ইউরিনের কন্ডিশনটা কী রকম, তাহলে তারও একটা ইম্পর্টেন্স আছে। আমি খালি কেস টেকিং করলাম, বাকি প্যাথোলজি রিপোর্টটা আমার কাজে লাগলাম না, তাহলে কিন্তু মেডিসিন সিলেকশন করা সম্ভব হবে না। এটা গেল। সেই কারণে প্রতিটা ডিজিজের ক্ষেত্রে এই প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন খুব জরুরি, কারণ প্রত্যেকের সাথে রিলেশন করেই মেডিসিনকে সিলেকশন করা যায়। এই মেডিসিনগুলো আমরা অ্যাকিউট গ্লোমেরুলাইটিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি আমরা মেডিসিন ইউজ করলাম, আমরা ক্লিনিক্যাল ফিচার দেখলাম, কেস টেকিং করলাম, মেডিসিন সিলেক্ট করলাম, বাট কিডনি ডিজিজের ক্ষেত্রে আরেকটা বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ম্যানেজমেন্ট। সেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডায়েট ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। কখনো শুনে থাকবেন যে কিডনি ডিজিজ হচ্ছে, তাকে জল খেতে কম বলছে, তাকে সল্ট খেতে অর্থাৎ নুন খেতে কম বলা হচ্ছে। তাহলে সে ডায়েট ম্যানেজমেন্ট, তার ডায়েটটা কী ধরনের হবে, তার খাওয়া দাওয়াটা কী ধরনের হবে, তার উপর নির্ভর করে, কিন্তু অনেক কিছু নির্ভর করে। সেই জন্য এই পেশেন্টের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাকিউট গ্লোমেরুলাইটিস, এই যে কিডনির যে ডিজিজ, সেই ডিজিজের ক্ষেত্রে তার ডায়েট চার্ট একটা দরকার, যে ডায়েট চার্ট অনুযায়ী তাকে কতটা প্রোটিন দিতে হবে, কতটা ফ্যাট দিতে হবে, কতটা ওই কার্বোহাইড্রেট দিতে হবে, তার একটা হিসেব থাকে। এবং তার সাথে টোটাল ক্যালোরি, সারা দিনে 24 আওয়ার্সের মধ্যে টোটাল ক্যালোরি, সেই ক্যালোরিটা কত হবে সেটা কিন্তু পেশেন্টকে ইনস্ট্রাকশন করে দিতে হয়। কারণ আমি মেডিসিন সিলেকশন করার পর তাকে যদি এখন প্রোটিনটা বেশি খাওয়াই, তাহলে তার কিন্তু প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে এবং পেশেন্টের কন্ডিশন আরও খারাপের দিকে যাবে।
ফ্যাটটা যদি বেশি খাওয়াই তাহলে হবে না, তাহলে প্রোটিন আমাকে লিমিটেড খাওয়াতে হবে, কার্বোহাইড্রেট একটু বেশি দিতে হবে, ফ্যাট একটু মাঝারি দিতে হবে, এবং তার টোটাল ক্যালোরি হচ্ছে 1700 এইরকম ক্যালোরি 24 আওয়ার্সের মধ্যে রাখতে হবে, যাতে এই ক্যালোরিটাকে ডিভাইডেড করতে হবে কীরকম করে, মর্নিং সকালবেলা কি হবে, ব্রেকফাস্টে কি হবে, লাঞ্চে কি হবে, ইভিনিংয়ে কি হবে, এবং তার ডিনারে কি হবে, এই ক্যালোরিটাকে এইরকম করে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে কিডনির ওপর প্রেশারটা কম পড়বে। অবশ্যই নো সল্ট রেস্ট্রিক্টেড ফুড। এখানে সল্ট কুকিংয়ে মানে রান্নার ক্ষেত্রেও বেশি সল্ট ইউজ করা যাবে না, এবং তাকে এক্সট্রা সল্টও টেবিলে দেওয়া যাবে না। আবার হচ্ছে তাকে যখন ভেজিটেবল দেওয়া হবে, ভেজিটেবল জাতীয় খাবারগুলো দেওয়া হবে, সেই খাবারগুলো যেন মানে বয়েলড হয়, খুব ভালো করে বয়েলড হয়। ডায়েট চার্টের মধ্যে এটা থাকা উচিত যে ভালো করে যেন বয়েলড হয়, সেটাকে বলি আমরা ডাবল বয়েলড। এবং বয়েলড করার ফলে যে ওয়াটারটা থাকবে সেই ওয়াটারটা ফেলে দিতে হবে, সেই ওয়াটারটা বাদ দিয়ে তাকে সেই ভেজিটেবলটা খাওয়াতে হবে। তাহলে এই যে ম্যানেজমেন্ট, এই ডায়েট ম্যানেজমেন্ট কিডনি ডিজিজের ক্ষেত্রে ডায়েট ম্যানেজমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই ডায়েট এবং তার সাথে এই মেডিসিন এবং তার সাথে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, এই সবগুলো নিয়েই কিন্তু একটা ডিজিজকে আমরা ঠিকঠাক করতে পারি। না হলে যদি এতগুলো ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব নয়। ওকে, তো এটা গেল অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এর পরের দিন আমরা আরেকটা ডিজিজ নিয়ে বলবো, এবং আরেকটা ডিজিজের সাথে আর যে মেডিসিনগুলো আসবে, রিলেটেড মেডিসিনগুলো, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো আমি চাইছি যে আলোচনাটা হচ্ছে আপনারাও সেই আলোচনার মধ্যে ওই ডাইরেক্টলি যোগ না দিলেও অন্তত কিছু কোশ্চেন থাকে যেগুলো বিভিন্ন সময় এগুলো পাঠানো যেতে পারে, সেইগুলো দিয়ে আলোচনাটাকে আরও বেশি সমৃদ্ধশালী করুন। এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনার মধ্যে যারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আজকে আমার এই আলোচনা সভা শেষ করছি। নমস্কার।